যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয় বললেন সালাউদ্দিন। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্রের সংশয় নেতাদের। সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু এবং সফল করার ক্ষেত্রে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। জনগণ নির্বাচনমুখী হলে ভোট পেছানোর সম্ভাবনা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোট জরুরি, তবে পুরনো পদ্ধতি কাজে দেবে না মন্তব্য বদিউলের। অনর্থক টেস্টের অত্যাচার বন্ধে চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান। বন্ধ করতে হবে নির্দিষ্ট কোম্পানির ওষুধ দেওয়ার প্রবণতা। জন্মাষ্টমীতে উপবাস, পূজা অর্চনা সহ সনাতন ধর্মাবলম্বীদের নানা আচার। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার আহ্বান। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, যার ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র হতে পারে বলে সংশয় রয়েছে বিএনপি নেতাদের মাঝে। দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে অনেকটাই, তবে ভোট নিয়ে নতুনভাবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বিবাদ মাথাচাড়া দিচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় নিলেও রাজনৈতিক দলগুলোই রয়ে গেছে প্রেতাত্মা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, 2008 সালে নির্বাচনও ছিল পাতানো। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেটা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এই জন্যই আমাদের লড়াই, এই জন্যই ওই স্কুল কলেজের ছেলেরা নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে। 111-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে নৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে সাংস্কৃতিকভাবে এবং তারা ধ্বংস করে দিয়েছে ধর্মের দিক থেকে। একই দিন রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ তোলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। সেই ষড়যন্ত্রের আশঙ্কা বলতেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। কেন? শুধু সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু এবং সফল করার ক্ষেত্রে। একটি গোষ্ঠী ইনিয়ে বিনিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের রুখবে জনগণ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো
কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া প্রয়োজন, এই মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসি একমাত্র অংশীজন নয়, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে মহা সংকটে পড়বে দেশ। শক্তিশালী নির্বাচন কমিশন এবং সুষ্ঠু ভোট আয়োজনে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে ইসি। কিন্তু শুধু কমিশনের একার পক্ষে কি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব? নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আর রাজনৈতিক দলগুলো বলেছেন তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। সংগঠনটির চেয়ারম্যান বলেন, দ্রুত নির্বাচন এবং দলগুলোর বিভেদ দূর না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচনে সংস্কারের বিকল্প নেই মনে করেন বদিউল আলম মজুমদার। পিয়ার নির্বাচনকে বলি, নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে, এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে আগামী নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস্ট শক্তি রয়েছে তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা। প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, জালিয়াতি নির্বাচন হয়, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। পুরানো পথ ধরে চললে সেই আবারও বিতর্কিত নির্বাচনই হবে। এই জন্যই অনেকগুলো বিধিবিধান, আইন কানুন, প্রতিষ্ঠানে সংস্কার। ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন হবে পক্ষপাতদুষ্ট। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক ভূমিকা পালন না করে, ইতিবাচক ভূমিকা পালন না করে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা দুরূহ। রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পাঠাতে যায় তাহলে নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ায় সুরাহা হবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রোগীদের অনর্থক ও অতিরিক্ত টেস্ট দেওয়ার অত্যাচার বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের মানুষ শখে নয় বরং বিরক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে যায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এজিএম অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। প্রেসক্রিপশন দেওয়ার সময় ডাক্তারদের দালালের ভূমিকা না নেয়ার আহ্বানও জানান তিনি। সকালে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে শুরু হয় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এজিএম। এতে যোগ দেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মুখে ছিল স্ব প্রতিষ্ঠানের সুনামের ফুলঝুরি। তাদের দাবি, চিকিৎসার জন্য প্রয়োজন নেই বিদেশ যাওয়ার। গত এক বছর যে ভারতে আমাদের ভিসা দিচ্ছে না, কিন্তু আমরা দেশে সব চিকিৎসা দিচ্ছি বা দেশে চিকিৎসার অভাবে কেউ মারা যাচ্ছে বিদেশে যায়নি, এমন কোনো ঘটনাও কিন্তু আমরা শুনি না। তবে আইন উপদেষ্টার বক্তব্যে পাল্টে যায় পুরো পরিবেশ। বাংলাদেশের বেশিরভাগ চিকিৎসকই রোগীদের সমস্যার কথা শুনতে চায় না, এমন অভিযোগ করেন তিনি। এখানে ঢাকার একটা হসপিটাল গেছে, তার 14টা টেস্ট দিয়েছে, পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটেন, সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না। বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই। ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এইখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। নির্ধারিত কোম্পানির ওষুধ লিখার প্রবণতা বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান এই উপদেষ্টা। ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে?
খসরু ভাই থাকে, তা আপনারা ওষুধ কোম্পানির দালাল। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? মোট লাভের অন্তত 10 ভাগ কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিনিয়োগ করতে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল মালিকদের প্রতি আহ্বানও জানান আইন উপদেষ্টা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন শিষ্টের পালন করতে আজকের দিনেই স্বর্গলোক থেকে মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পরমেশ্বরের আবির্ভাব তিথি পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে শুরু হয় কৃষ্ণ অষ্টমী তিথি, চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। উপবাস, পূজা অর্চনা ও কীর্তন সহ নানা আচার উপাচারের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। দর্শক, ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে কথা বলছেন সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে এই ঐতিহাসিক কেন্দ্রীয় শুভ জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে এই যে আনন্দঘন সময়, এখানে একটা গান এবং নৃত্য দিয়ে শুরু করলাম এবং আপনারা এই যে হাজার হাজার ভক্ত এখানে আজকে উপস্থিত আছেন, এখানে বাদ্য বাজছে, এই আনন্দে আমাদেরকে সাথে নেওয়ার জন্য আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্প্রীতির বাংলাদেশ, এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। দর্শক, জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন সেনাপ্রধান। আমরা সরাসরি সেখানে ছিলাম। প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে, জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মোহাম্মদপুরে কৃষি মার্কেটে পরিদর্শন শেষে তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেয়া হবে না। উপদেষ্টা আরও জানান, মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়, তবে চাঁদাবাজ যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। আলুর দর নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কৃষক আলুর দাম পাচ্ছে না, কিন্তু ভোক্তা আলু কিনছে বেশি দামে। মধ্যস্বত্বভোগীরাই মুনাফা করছে। কৃষি মার্কেট পরিদর্শনের সময় দোকানীদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে এটি ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন উপদেষ্টা। রাজধানীর বনানীর সীসা লাউঞ্জের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে রাব্বিকে হত্যা করা হয়। আর এ ঘটনায় সরাসরি জড়িত দুজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে উত্তরার সংবাদ সম্মেলনে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ভিকটিম ও খুনিরা পূর্ব পরিচিত, তারা নিয়মিত ওই সীসা লাউঞ্জে যাতায়াত করত। তাছাড়া লাউঞ্জের ভেতর বাইরে আধিপত্য বিস্তার করত। এ নিয়েই দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত, তাদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সীসা লাউঞ্জ কিভাবে এত রাত পর্যন্ত খোলা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ সীসা লাউঞ্জগুলো অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার কথাও বললেন র্যাব কর্মকর্তা। মেধা পাচার ঠেকাতে ও মেধাবীদের দেশে ফিরিয়ে আনতে শিক্ষা ব্যবস্থায় দরকার রিভার্স ব্রেন ড্রেন, অর্থাৎ মেধাবীদের বিদেশে পড়ার ব্যয় বহন করবে রাষ্ট্র, শর্ত থাকবে দেশে ফিরে আসার। এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ERI এর এক সেমিনারে উঠে এসেছে এই মত। বলা হয়, শিক্ষক নিয়োগেও রাজনৈতিক প্রভাব নয়, মেধাকে গুরুত্ব দিতে হবে। এছাড়া কর্মক্ষম জনসংখ্যা তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্ববিদ্যালয়গুলোর একীভূতকরণের পরামর্শ দেওয়া হয় সেমিনারে। বাংলাদেশের চাহিদাভিত্তিক শিক্ষা, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ERI। রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে আলোচনায় অংশ নেন শিক্ষক, উপাচার্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কলার, শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও গবেষকরা। আমাদের চাকরির জন্য ধর্ণা দিতে হবে।
সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক পরিচয়ে শিক্ষক হওয়ার নজির বিশ্বে কোথাও নেই। এমন প্রবণতায় মেধাবীদের হারাচ্ছে বাংলাদেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির মতে, শিক্ষাঙ্গনে নানা অনিয়ম সনদধারী মূর্খ তৈরি করছে। দেশের সংকটে পাওয়া যাচ্ছে না মেধাবী কাউকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এমনভাবে রাজনীতিতে যুক্ত করেছেন যে তার পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে 3য় নাম্বার 4র্থ নাম্বার এই যে রতে গিয়ে বসে থাকে তারা, আর আপনি চাচ্ছেন যে এখানে একটা চ্যালেঞ্জিং এডুকেশন সিস্টেম হবে। ইটস নট পসিবল। সাংঘাতিক জ্ঞানী ব্যাপক ফাইট করে বিসিএস এর বড় বড় অফিসার হয়েছে, তাই না? অনেক টাকার মালিক, অনেক অপরাধ করেছে, কিন্তু এখন তাকে যদি জিজ্ঞেস করেন যে কার জীবনটা বেটার, তোমার সেই ভবনের নৈশ প্রহরীর জীবন নাকি তোমার জীবন, ছাগলকাণ্ডের মতির কথা বলছি। সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী ও ইআরআই চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন। একটি ট্যালেন্ট পোল খাতানি করা হবে। এই ট্যালেন্ট পোল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অনুষ্ঠানে বক্তারা শ্রমবাজারের চাহিদার উপর ভিত্তি করে শিক্ষাক্রম ঠিক করার তাগিদ দেন। বলেন, চাহিদামুখী শিক্ষায় সমৃদ্ধ ও স্বনির্ভর হবে বাংলাদেশ। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেওয়া হয়। উচ্চশিক্ষা সার্বজনীন অধিকার নয়, শিক্ষা সার্বজনীন অধিকার। সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাধান্য দিতে হবে বাস্তব সমস্যা সমাধানমুখী শিক্ষায়। একই সাথে কোটা ব্যবস্থায় কিভাবে মেধার অবমূল্যায়ন হয় তাও তুলে ধরেন তিনি। অনেকে বলছেন তারা ফ্রিডম ফাইটার, অ্যাকচুয়ালি ফ্রিডম ফাইটার না বলে প্রমাণ হচ্ছে। এটা ডিবেট এবং সেটা সলিউশন করা সম্ভব হচ্ছে না, সলভ করা সম্ভব হচ্ছে না। whether he was a real freedom fighter or just a certificate holder. তো এই অবস্থায় আমরা আমাদের রিপোর্টে সবসময় বলতাম যে না, এখানে যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, মেধাটাকে বেশি গুরুত্ব দিতে হবে। গেল বছর আন্দোলনের সময় ও সরকার পতনের পর বিদেশে সফল বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ব্যাপক জনপ্রিয়তা পায় রিভার্স ব্রেইন ড্রেইন ট্রেন্ড। হ্যাশট্যাগে দেশে ফেরার কথা জানান শত শত সফল বাংলাদেশি। সেমিনারে সেই রিভার্স ব্রেইন ড্রেইন ট্রেন্ডকেই প্রাধান্য দেন বক্তারা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।